হুম, তো তাহলে প্রথমটা আমরা নাম দিলাম স্টোন এজ, সেকেন্ডেরটা আমরা নাম দিলাম ব্রোঞ্জ এজ। ঠিক আছে, ব্রোঞ্জ এজের মধ্যে আমাদের পড়ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। 3 নম্বরে যেখানে আমরা রিটেন এভিডেন্স পেয়েছি আর পড়তেও পেরেছি, সেই যে সময়টা, এটার নাম দিচ্ছি আমরা আয়রন এজ। আয়রন এজ মানে লোহার যুগ। ব্রোঞ্জ এজ আরেকটা হয়ে গেল আমাদের স্টোন এজ। স্টোন এজ পাথরের যুগ যেটা। তাহলে আমরা 3টে এজ সিস্টেম দিচ্ছি, তাই না? একটা দেখো স্টোন এজ দেখলাম, একটা ব্রোঞ্জ এজ দেখলাম, একটা আয়রন এজ। আয়রন এজটা বেসিক্যালি আমাদের কোথা কবে থেকে শুরু হচ্ছে, যখন বৈদিক সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন আমাদের শুরু হচ্ছে। মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরে যে সভ্যতাটা আসছে সেটা হচ্ছে বৈদিক যুগ। সিন্ধু সভ্যতার পরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বৈদিক যুগ। ঠিক। তাহলে আমরা যদি এখন এত দূর অব্দি যদি আমরা বুঝতে পেরে গেছি যে আমরা কিভাবে 3টে एजेर नामकरण করলাম। स्टोन एज लिख, पहला वाला कालखंड को हम लोग स्टोन एज बोले, दूसरे वाले कालखंड को हम लोग ब्रोंज एज बोले, और तीसरे वाले कालखंड को हम लोग आयरन एज बोले, जो कि अभी तक मतलब हिस्टोरिकल पीरियड में चल रहा है। तो आयरन एज, ठीक है। तो ये जो 3 एज सिस्टम हम लोगों को नाम दिया, किसी ने तो नाम दिया होगा तीनों एज सिस्टम को। तो जिसने इन तीनों एज सिस्टम का नामकरण किया, मतलब स्टोन एज कौन सा स्टोन एज होगा, कौन सा ब्रोन एज होगा, ब्रोंज एज होगा, और कौन सा आयरन एज होगा, तो उस व्यक्ति का व पर्सन का नाम क्या है? उसका नाम है सी जे थॉमसन। थॉमसन, सी जे थॉमसन। এই পার্সন কি করলো না, এই পার্সন এই স্টোন এজ কোনটা ব্রোঞ্জ एज কোনটা आयरन एज इसका नामकरण कर दिया। ठीक है, इसी को कहा जाता है 3 एज सिस्टम। इसी तीनों को कहा जाता है, एक साथ कहा जाता है 3 एज सिस्टम। 3 एज सिस्टम इसको कहा जाता है। ठीक है जी। अच्छा, बहुत बढ़िया। আর একটা জিনিস আমাদের এখানে জানতে হবে। কি জিনিস এখানে জানতে হবে? এই যে তোমরা দেখছো এইখানে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, এখানে এভিডেন্স পাওয়া গেছে বাট আমরা লেখা উদ্ধার করতে পারিনি। এবার এইখানে আমাদের দেখছি যে আমরা লেখা উদ্ধার করতে পেরেছি। तो এটা এটাকে কি डिवीजन বলে দেখো, এটা ये भी तो एक डिवीजन है ना, ये भी एक डिवीजन है कि सबसे पहले प्री हिस्ट्री में हम लोगों को कोई एविडेंस तो मिला नहीं, तो एक डिवीजन हो गया। यहाँ पर एविडेंस तो मिला लेकिन हम लोग इसको पढ़ नहीं पाए, तो ये एक डिवीजन हो गया। और यहाँ पर हम लोग को एविडेंस भी मिला और हम लोग पढ़ भी पाए, तो ये एक डिवीजन हो गया। तो इसको हम लोग क्या कह सकते हैं, देखो स्क्रिप्ट मिला ना, यहाँ पर क्या मिला, स्क्रिप्ट रिटन एविडेंस मिला, तो हम जिसको स्क्रिप्ट कह सकते हैं, क्या कह सकते हैं, स्क्रिप्ट। स्क्रिप्ट कह सकते हैं। तो स्क्रिप्ट डिवीजन, ठीक है। तो स्क्रिप्ट डिवीजन, স্ক্রিপ্ট ডিভিশন এই নামটা কে দিল? স্ক্রিপ্ট ডিভিশন যে এই যে ডিভিশনটা, এই যে ডিভিশনটা এটা কে করেছে, किसने किया ये जो स्क्रिप्ट वाला डिवीजन है? तो एक व्यक्ति था, एक पर्सन था, जॉन, जॉन ब्रूस। एक मिनट, ये क्या हो गया? আচ্ছা একটু নিচে লিখি, হ্যাঁ, বারবার সরে যাচ্ছে। জন ब्रूस, जॉन ब्रूस। তো ये যে জন ব্রুস था না, এই যে জন ব্রুস ছিল, এ কি করলো,
এই তিনটে আমাদের যে হিস্ট্রিটাকে আমরা ভাগ করলাম, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্টোরিক্যাল পিরিয়ড, এই তিনটাকে স্ক্রিপ্ট বেসিসে ডিভাইড করে দিল। যে আমরা স্ক্রিপ্ট বেসিসে প্রি হিস্ট্রি বলবো, যেখানে আমরা কোনো स्क्रिप्ट আমরা उद्धार করতে আমরা पाइनी। हम लोग यहाँ से पहले वाला पोर्शन से हम लोगों को कोई स्क्रिप्ट मिला ही नहीं। दूसरे में हम लोग को स्क्रिप्ट तो मिला लेकिन हम लोग पढ़ नहीं पाए, इसको हम लोग प्रोटो हिस्ट्री यानी कि बीच का जो कालखंड है उसको कहेंगे। और तीसरे तीसरे में हिस्ट्रिकल पीरियड, जहां पर एविडेंस भी मिला और हम लोग इसको पढ़ भी पाए। এত দূর বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে জায়গাটা? একটু বলো সবাই জলদি জলদি। হ্যাঁ বাকিদের একটাই আওয়াজ এলো, বাকিদের স্যার। समझ में आ गया सबको? হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এইটা হলো আমাদের প্রি হিস্ট্রি পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে একটা জিনিস দেখো, আমি একটু আগে কি বললাম যে এইখান থেকে আমরা জানলাম কি করে না, যে এইখানে তো রিটেন পাওয়া যায়নি তাই না, রিটেন এভিডেন্স, এখানে লেখা কোনো এভিডেন্স আমরা পাইনি। তাহলে এই লেখা এভিডেন্স যখন পাইনি তখন আমি কি বললাম যে আমরা মাটি খুঁড়লাম, মাটি খুঁড়ে আমরা বিভিন্ন ধরনের বাসন বা मुद्रा, ठीक है, कॉइन मिला कहीं से, मिट्टी का बर्तन मिला या फिर कोई हथियार मिला, हम लोग इसी चीज को हम लोग एनालाइज किया फिर से कार्बन डेटिंग के जरिए, और हम लोगों ने एज को आइडेंटिफाई किया। तो हम लोगों को मतलब हम लोगों को यहाँ से भी कुछ भी चीजें मिला, यहाँ से भी शायद कुछ मिला और यहाँ से भी शायद कुछ मिल गया। तो ये जो कलेक्शन हुआ, स्टोन एज से कुछ मिला, माटी खोदाई किए तो एकदम नीचे से स्टोन एज वाला कुछ मिल गया। उसके बाद फिर से खुदाई कहीं और जगह खुदाई किए, थोड़ा ऊपर के ऊपर थोड़ा और कुछ मिला, एकदम ऊपर और थोड़ा कुछ मिला। तो ये जो मिट्टी का बर्तन है हो गया या फिर मुद्रा हो गया, এই যে জিনিসগুলো আমরা পেলাম কালেকশন, মানে আমরা কিছু কিছু জিনিস কালেকশন করলাম তাই না, মাটি করে আমরা কিছু কিছু জিনিস কালেকশন করলাম তাই না, মাটি খুঁড়ে আমরা কিছু কিছু জিনিস কালেকশন করলাম। ধরো কোথাও কোথাও অস্ত্র পাওয়া গেল, ঠিক আছে, আমি এখানে যদি লিখি কোথাও অস্ত্র পাওয়া গেল, অস্ত্র পাথরের অস্ত্র পাওয়া গেছে ধরো, ঠিক আছে, মাটির মাটির তোমার আসবাবপত্র পাওয়া গেছে, ठीक है, माटी असबाबपत्र पावा गए, तो कहीं पे हथियार मिल गया, कहीं पे मिट्टी का बर्तन मिल गया, ठीक है। तो इन सबको कलेक्ट करके हम लोगों ने कहाँ पर रखा, इन सबको कलेक्ट करके, ये तो फेंकने वाला तो चीजें नहीं है, कहीं ना कहीं तो हम लोगों को इसको स्टोर करके रखना पड़ेगा ना। तो हम लोगों ने क्या किया, इसको कहाँ पर कलेक्शन करके रखा, তাহলে কোথায় কালেকশন করে রাখলাম আমরা এই অস্ত্র, মাটির আসবাবপত্র বলো বা আরেকটা যেটা বললাম মুদ্রা, ঠিক আছে, কয়েন, মুদ্রা, কয়েন, এইগুলো আমরা কোথায় রাখলাম, তাহলে আমরা রাখলাম কোথায় না, আমরা একটা মিউজিয়ামে রাখলাম। মিউজিয়ামটা কি নাম না, কোপেনহেগেন মিউজিয়াম, কোপেন কোপেনহেগেন, HEGEN, কোপেনহেগেন মিউজিয়াম। কোপেনহেগেন মিউজিয়াম, তাহলে এই কোপেনহেগেন মিউজিয়ামে আমরা কি করলাম, এই কালেকশন গুলোকে রাখলাম যেটা আমরা মাটি খুঁড়ে পেলাম। তো কোথায় আছে এই কোপেনহেগেন মিউজিয়াম যদি ইনকেস জিজ্ঞাসা করা হয়, তাহলে অ্যান্সার কি হবে না, ডেনমার্কে। কোপেনহেগেন মিউজিয়াম কোথায় আছে, डेनमार्क। डेनमार्क में ये वाला कोपेनहेगन म्यूजियम है। अब वहां पर एक सिटी भी है कोपेनहेगन करके, तो वहां पे ही म्यूजियम है जिसका नाम रखा गया है कोपेनहेगन म्यूजियम। तो कोपेनहेगन म्यूजियम में তাহলে কি পাওয়া গেল, কোপেনহেগেন মিউজিয়ামে আমরা কি করলাম না কালেকশন রাখলাম, কিসের কালেকশন রাখলাম, এই যে তিনটে এজ সিস্টেম থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো পেলাম সেই সমস্ত জিনিসগুলোকে আমরা
কালেকশন করে করে কোথায় রাখলাম? কোপেনহেগেন মিউজিয়ামে। ঠিক আছে, ভালো কথা। তো স্যার তোমাদের মনে এবারে প্রশ্ন আসতে পারে কি স্যার এটা তো বিদেশ হয়ে গেল, তিনটে মিউজিয়ামে, তাহলে ভারতবর্ষ থেকে কি আমরা কিছু পাইনি? পেয়েছি। তাহলে সেই পাওয়াগুলো স্যার তাহলে কোথায় রাখা হবে? সেই জিনিসগুলো যেগুলো পেলাম, তাহলে সেই জিনিসগুলো আমরা কোথায় রাখলাম, তাই না? এটা একটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই জিনিসগুলো আমরা কোথায় পেয়েছি, কোথায় রেখেছি। তাহলে আমাদের ইন্ডিয়াতে ভোপাল বলে একটা জায়গা আছে, তাই না? ভোপালের নাম শুনেছো? ভোপালের নাম শুনেছো? তাহলে মধ্যপ্রদেশে আছে ভোপাল। তাহলে এই ভোপালে একটা মিউজিয়াম আছে, কি মিউজিয়াম? ন্যাশনাল ন্যাশনাল হিউম্যান ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম। ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম, ঠিক আছে? কোথায় অবস্থিত? ভোপালে। এইখানে আমরা আমাদের দেশ থেকে যেগুলো পেয়েছি, ठीक है, तो हम लोगों को अपने देश से तीनों शिष्ट एज का जो कुछ भी मिला, हम लोगों ने कहां पर उठा कर रख दिया? भोपाल में। कौन सा म्यूजियम है? नेशनल ह्यूमन म्यूजियम। बहुत बढ़िया। सर ये नेशनल ह्यूमन जो म्यूजियम हम लोग पढ़े अभी अभी आपने बोला, सर ये किस मिनिस्ट्री के अंडर में आएगा? मतलब कोई तो इसका सरकार हो, सरकारी म्यूजियम है तो किसी के अंडर में तो आएगा ही। तो कौन से मिनिस्ट्री? मिनिस्ट्री का नाम क्या है यहाँ? तो यहाँ पर जो मिनिस्ट्री का नाम है वो है मिनिस्ट्री ऑफ कल्चर। कल्चर लिखलाम शुधु, হ্যাঁ, मिनिस्ट्री ऑफ कल्चर, মিনিস্ট্রি অফ কালচার। তো মিনিস্ট্রি অফ কালচারের अंडर আছে আমাদের এই ন্যাশনাল ह्यूमन म्यूजियम। तो क्या बोला मैंने? मिनिस्ट्री ऑफ कल्चर के अंडर में है ये नेशनल ह्यूमन म्यूजियम। कहां पर है? भोपाल में। बहुत बढ़िया। तो अभी ये जो मिनिस्ट्री ऑफ कल्चर है, मिनिस्ट्री ऑफ कल्चर है, ये डायरेक्ट तो ऐसा थोड़ी करेगा कि ऐसा थोड़ी है कि मिनिस्ट्री के सभी लोग जितने भी मिनिस्टर फिनिस्टर है, मंत्री वगैरह है, ये सब के सब जाकर खुद ही खुदाई करे, তাই না? তো আমি কি বলছি, আমি বলছি যে এই যে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে যারা আছে, ধরো এই যে আমাদের মিউজিয়ামটা রয়েছে, তো এই মিউজিয়াম থেকে পাওয়া জিনিসগুলো, এগুলো থোড়ই আমাদের মিনিস্টাররা গিয়ে খোদাই করেছে, তা তো নয়। তাহলে এরা কোন একটা সংস্থা বানিয়েছে, सही है ना? मिनिस्ट्री ऑफ कल्चर ने कोई एक संस्था बनाया, ऑर्गेनाइजेशन बनाया, जिसने क्या किया? ये एज वाले सिस्टम को ढूंढ निकाला भारत में। सही है। तो किसने, कौन मिनिस्ट्री ने किसको जिम्मेदारी दिया बा कौन सा है ऑर्गेनाइजेशन, कौन सा वाला ऑर्गेनाइजेशन है बा नाम क्या है इस ऑर्गेनाइजेशन? आंसर কি হবে না? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কি নাম বললাম? আর্কিওলজিক্যাল आर्कियोलॉजिकल आर्कियोलॉजिकल सर्वे सर्वे ऑफ इंडिया। ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে মিনিস্ট্রি অফ কালচার কি করলো? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বানালো। এই যে সংস্থা তৈরি হলো, এই সংস্থা কি করলো? এই সংস্থা গিয়ে এই আমাদের এই সিস্টেম গুলো কালেকশন করে করে রাখলো। चले हमारे आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया यदि तो अगर पूछा जाए कि किस मिनिस्ट्री के तहत आएगा, तो मिनिस्ट्री ऑफ कल्चर के तहत आएगा अभी। ठीक है। अच्छा, यहाँ पर एक और क्वेश्चन पूछा जाता है, कहां पर लिख के? यहाँ पर लिख, यहाँ पर एक और क्वेश्चन पूछा जाता है कि ये जो आर्कियोलॉजिकल सर्वे है, सर्वे ऑफ इंडिया, ठीक है, इसका फादर कौन है? फादर ऑफ इंडियन
আর্কিওলজি। স্যার আলেকজান্ডার কানিংহাম। ক্যানিংহাম, এক্স্যাক্টলি, ভেরি गुड। अरे ये कहाँ निकल गया फिर से, तो ऊपर लिखते ही दिखते हैं। अच्छा, इंडियन आर्कियोलॉजी नीचे लिखते हैं। आर्कियोलॉजी, अरे কি হলো রে বাবা, পেনটা চলছে না কেন? আর্কিওলজি, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কি নাম বললো? ক্যানিংহাম, ক্যানিংহাম, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। কোশ্চেন দিতে পারে, কোশ্চেন পূछा যায় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, ঠিক আছে, কাকে বলা হয়? ক্যানিংহামকে, ঠিক। বা এরকমও দিতে পারে, এই ক্যানিংহাম হলো ফার্স্ট ডিজি অফ এএসআই, এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এই আরেকটা কোশ্চেন দিতে পারে এখানে, এই যে आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया আছে, এই आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया कब एस्टेब्लिश हुआ था? कब इसका गठन हुआ था आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया? 1861 में, 1861 में। किसके द्वारा? इस व्यक्ति के द्वारा, बाय, इसीलिए इसको फादर ऑफ इंडियन आर्कियोलॉजी भी कहा जाता है। তাহলে বুঝতে পেরেছো কি বললাম? ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলা হয়? ক্যানিংহামকে। ক্যানিংহাম হলো ফার্স্ট ডিজি অফ, মানে ডাইরেক্টর জেনারেল, ডিজি মানে ডাইরেক্টর জেনারেল অফ এএসআই, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এস্টাবলিশ কবে হলো? 1861, 1861 সালে এস্টাবলিশ হলো। কার দ্বারা এস্টাবলিশ হলো? ক্যানিংহামের দ্বারা। সেই কারণে ক্যানিংহামকে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয়। বোঝা গেছে জায়গাটা এতক্ষণ ধরে কি বললাম? আচ্ছা, এবারে একটা কোশ্চেন, যে আমরা যে একটু আগে পড়লাম, আমরা যে একটু আগে পড়লাম একটা আমাদের দেশের যে সংস্থা, কি বললাম? ন্যাশনাল ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম, এর আরেকটা নাম কি? এই ন্যাশনাল হিউম্যান মিউজিয়ামের আরেকটা নাম কি? কেউ বলতে পারবে এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় राष्ट्रीय मानव संग्रहालय, ঠিক আছে। তাহলে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়, ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম কোথায় আছে? একটু আগেই আমি বললাম যে এটা আছে কোথায়? এটা আছে ভোপাল। ভোপাল কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে? মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে পড়ছে। এই মিনিস্ট্রি অফ কালচার কি তৈরি করেছিল? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কবে তৈরি হয়েছে? 1861 সালে। কে তৈরি করেছে? ক্যানিংহাম তৈরি করেছে। সেই কারণে ক্যানিংহামকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। বোঝা গেছে এত দূর? তাহলে এবারে আমরা তাহলে নেক্সটে যাব। এবারে আমরা একটু চ্যাপ্টারটা জাস্ট একটু ব্রিফে দেখবো যে কি কি আছে, কেন কি আমরা এবারে তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা কি নাম? না, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টোন এজ, তাই না? আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম কি হচ্ছে? সেই চ্যাপ্টারটার নাম হয়ে যাচ্ছে
স্টোন এজ। স্টোন এজ। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে স্টোন এজ। তাহলে এখান থেকে আমরা কিন্তু কোনো রিটেন এভিडेंस পাইনি, ঠিক আছে, কোনো स्क्रिप्ट নেই। তাহলে আমরা माटी खुरे जो हमको जो मिला उसी से हम लोग इसको पढ़ेंगे। তাহলে আমরা দেখব যে এই যে স্টোন এজ আছে, এই স্টোন এজটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। আমরা যদি আগে দেখি তাহলে এই যে স্টোন এজ, এই স্টোন এজটা প্রথম যে ভাগ হচ্ছে সেটা প্যালিওলিথিক। প্যালিওলিথিক এজ, ঠিক আছে, প্যালিওলিথিক এজ। টাইম পিরিয়ড কত? এর যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি কত সাল থেকে কত সাল পর্যন্ত, তাহলে আমরা দেখবো যে এটা 5 লাখ, 5 লাখ থেকে 10,000 বিসি, মানে বিফোর ক্রাইস্ট। বিসি মানে বিফোর ক্রাইস্ট পর্যন্ত এটা বিস্তৃত ছিল, ঠিক আছে। কি বললাম? প্যালিওলিথিক এজ। এরপরে আমরা সেকেন্ডে যেটা দেখব সেটা কোন এজ না মেসোলিথিক এজ। মেসোলিথিক এজ। তাহলে এই যে মেসোলিথিক এজ যেটা আছে এটা কবে থেকে কবে? এটা তো 10,000 হয়ে গেল। তাহলে এইখানে আসছে মেসোলিথিক এজ 10,000 থেকে শুরু করে 10,000 থেকে শুরু করে 6,000 পর্যন্ত মেসোলিথিক এজ বিস্তৃত, ঠিক আছে। 3 নম্বর যে এজটা, সেই এজটার নাম কি? নিওলিথিক এজ। এটা কবে? তাহলে 6,000 থেকে শুরু করে আমাদের 1000 বিসি পর্যন্ত এর টাইম পিরিয়ডটাকে আমরা ধরে চলি। 1000 বিসি পর্যন্ত এই টাইম পিরিয়ডটাকে আমরা ধরে চলি, ভালো কথা। এবারে আমরা আমাদের পড়ার সুবিধার জন্য কি করেছি না, এই যে আমাদের প্যালিওলিথিক এজ, হ্যাঁ বলো। স্যার ইন্দাস ভ্যালি নিওলিথিকে পড়ে? না, ইন্দাস ভ্যালি নিওলিথিকে পড়বে না। ইন্দাস ভ্যালি তোমার আমরা যেটা ইয়েটা দেখছি সেটা হচ্ছে আমাদের ব্রোঞ্জ এজের মধ্যে পড়ছে, এটা তো আমরা স্টোন এজ বলছি। বাট যদি আমরা এখানে যে 6,000 থেকে 1000 বিসি, হ্যাঁ, এটা কোনো কোনো জায়গায় না এরকমই লেখা আছে যে 6,000 থেকে 1000 বিসির মধ্যে এটা ধরা হয়। যদি আমরা এর টাইম পিরিয়ড গুলো দেখি না, এর টাইম পিরিয়ড গুলো না এইভাবেই আমাদের এখানে মেনশন করা আছে। যে কোনো আমাদের অথেন্টিক যে বইগুলো, ঠিক আছে, এনসিইআরটি বলো বা এগুলো যেগুলো ওর থেকে যেগুলো বেরিয়েছে ইউপিএসসি লেভেলের যে বইগুলো আছে সেগুলোতে 6,000 থেকে 1000 বিসি পর্যন্ত এটা মেনশন করা রয়েছে, ঠিক আছে। ওকে স্যার। বাট যদি যদি আমি ওই যেটা বললো এখনই একটু ক্লিয়ার করে দিই, যে ও যেমন একটা বললো যে আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, বাংলায় যদি আমি বলি সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের যদি আমরা টাইম পিরিয়ডটাকে দেখি তো মোটামুটি ভাবে এটা 3300 বিসি থেকে শুরু করে 3300 বিসি থেকে শুরু করে আমাদের মোটামুটি ভাবে এটা তোমার চলে আসে 1500 বিসির কাছাকাছি, ঠিক আছে। এবারে এর আবার মাঝখানে কিছু ভাগ আছে, যেমন যদি তোমার মানে সিন্ধু সভ্যতার তিনটে ভাগ, তো এর যে ম্যাচিওর ভাগ মানে মধ্য যে ভাগ সেটাকে আমরা আগে ধরি। মানে সেই ভাগটা যেটা হচ্ছে মধ্য ভাগ 2500 বিসি থেকে 1750 বিসি, মানে এইখানে এই সভ্যতাটা বিস্তার লাভ করেছিল
এবং এরপরে ধ্বংস হয়ে গেছিল। তো এক্সামে আমাদের ডাইরেক্ট যখন জিজ্ঞাসা করে তখন আমাদের অ্যান্সার হয় 25 থেকে 1750 বিসি। যখন ভাগ হয় তখন আমরা ভাগগুলো তখন আমরা বলি, যদি भागগুলো मेंशन करा থাকে तो। ठीक है, तो मैंने क्या बोला कि उसने कहा कि आईवीसी आईवीसी का क्या आईवीसी इसमें आएगा, तो मैंने बोला नहीं, आईवीसी इसमें नहीं आएगा। आईवीसी आएगा किसमें? आईवीसी आएगा ब्रॉन्ज एज में। আমরা কোথায় দেখলাম? ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ এজ। দেখবে কোনো কোনো জায়গাটাকে চ্যালকোলিথিক এজও বলা হয়। तो যাই হোক, तो क्या बोला मैंने कि ब्रॉन्ज एज। तो सिंधु सभ्यता यदि हम लोग टाइम पीरियड देखते हैं तो 3300 से लेकर 1500 बीसी तक इसका टाइम पीरियड है। मेनली अगर हम लोग इसको इसका सिंधु सभ्यता का उदय और इसका जो खत्म हुआ, अगर हम इसके ऊपर ध्यान दें तो जो मैच्योर फेज है वो मैच्योर फेज 2500 से 1750 बीसी तक ये होगा। तो ये इसका टाइम पीरियड है और ये कहा जाएगा इसमें ब्रोंज एज में। क्यों ब्रोंज एज में कहा जाएगा? क्योंकि यहाँ पर तो हम लोग अभी अभी देखे कि यहाँ पर एविडेंस तो मिला, मतलब रिटन एविडेंस तो मिला, लेकिन हम लोग इसको पढ़ नहीं पाए। আমরা এখানে রিটেন এভিডেন্স তো পেয়েছি, বাট কিন্তু আমরা এটাকে পড়তে পারিনি। ঠিক আছে, তাহলে এটা হলো টোটাল ব্যাপারটা। আচ্ছা, তো এই তিনটে পিরিয়ড হয়ে গেল আমাদের স্টোন এজের। এবারে আর একটা পিরিয়ড আমরা এখানে অনেক সময় ধরে থাকি। কি ধরে থাকি? এই স্টোন এজটা মানে নিওলিথিক এজ শেষ হচ্ছে তখন আমাদের একটা এজ শুরু হয় যেটার নাম হচ্ছে চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ, তাহলে মাথায় রাখবে যখন আমরা स्टोन एज পড়ছি स्टोन एज এর মধ্যে এই তিনটে এজ আসছে। स्टोन एज के अंदर में ये तीनों एज मेंशन किया जाएगा, पैलियोलिथिक, मेसोलिथिक, नियोलिथिक। और इसके बाद हम लोग जैसे ही नियोलिथिक खत्म होगा हम लोगों को पढ़ना होगा चैल्कोलिथिक एज। ठीक है, जिसको हम लोग कहते हैं, क्यों इसको हम लोग स्टोन एज के अंदर कंसीडर करते हैं? क्योंकि এখানে এটার মধ্যে কপারও পাওয়া যাচ্ছিল, কপার স্টোন এজ। এটাকে এই জন্য कॉपर स्टोन एजो बोला है। चैल्कोलिथिक एज को हम लोग क्या कहते हैं? कॉपर स्टोन एज। मतलब स्टोन एज का भी होगा और अलग से कॉपर भी यहाँ पर मिल गया, तो इसीलिए हम लोग इसको यहाँ पर कंसिडर करेंगे। लेकिन याद रखना ये डिवीजन वाला चीज है कि स्टोन एज अगर बोला जाए तो तीन एज होगा, पैलियोलिथिक, मेसोलिथिक, नियोलिथिक। उसके अलावा हम लोग एक्स्ट्रा करके एक एज पढ़ेंगे जिसका नाम है चैल्कोलिथिक। मतलब ये वाला ना ट्रांजिशन पीरियड है। ठीक है, ये वाला ट्रांजिशन पीरियड है, एकदम स्टोन एज से निकल के हम लोग जाएंगे ब्रोंज एज में। तो बीच का जो पोर्शन होगा उसको हम लोग चैल्कोलिथिक एज कहा जाता है। ठीक है। अच्छा, এবারে আমরা একটু শুরু করেছিলাম যেটা বলা হচ্ছিল যে প্যালিওলিথিক এজ। এই প্যালিওলিথিক এজ কে তিনটে ভাগে ভাগ করা হয়। প্যালিওলিথিক এজ কে আমাদের তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, আর্লি, বা লোয়ার যেটাকে আমরা বলি, লোয়ার বলতে পারি, আর্লি প্যালিওলিথিক বা লোয়ার প্যালিওলিথিক। বাংলায় কি বলবো এটা আমরা? প্রাচীন,
প্রত্ন প্রাচীন প্রত্ন প্রস্তর যুগ, প্রাচীন প্রত্ন প্রস্তর যুগ, আর্লি প্যালিওলিথিক বা লোয়ার প্যালিওলিথিক এজ। 2 নম্বরে কি আছে? মিডিল, মিডিল প্যালিওলিথিক, মিডিল, বাংলায় কি বলবো? মধ্য প্রত্ন প্রস্তর যুগ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে লেটার বা লেট বা আপার, আপার এটা হচ্ছে উচ্চ प्रस्तर युग, ठीक है। पहले पैलियोलिथिक एज को हम लोगों ने डिवाइड कर लिया तीनों चीजों में, एक तो अर्ली हो गया, मिडिल हो गया और अपर हो गया, मतलब लोअर मिडिल और अपर, ठीक है। अच्छा, अभी हम लोग पढ़ने वाले हैं स्टोन एज के बारे में, तो चलो अब आगे देखते हैं। कुछ खास खास ब्रीफ में थोड़ा सा खास खास चीजें हम लोग यहाँ पर देख लेते हैं। जैसे जैसे अगर हम लोग देखेंगे पैलियोलिथिक एज, इस पैलियोलिथिक एज के आखिरी में, ठीक है, पैलियोलिथिक एज जब खत्म होने वाला है तब यहाँ पर फायर का आविष्कार हुआ। फायर तो झुकेगा नहीं वाला फायर नहीं, ठीक है। आग, आगुन तो झुकेगा नहीं वो वाला फायर नहीं है, আগুন, ঠিক আছে। প্যালিওলিথিক এজে শেষে আমরা তাহলে বলবো কি পাওয়া গেল? আগুন বা ফায়ার আবিষ্কার হলো, आविष्कार হয়েছে এখানে, ठीक है। फायर हमको मिल गया कहां से? पैलियोलिथिक के आखिरी फेज में। मेसोलिथिक, मेसोलिथिक एज में क्या मिल रहा है? यहां पर हम लोगों ने क्या किया? हम लोगों ने डोमेस्टिकेशन ऑफ एनिमल किया। क्या मिल किया हम लोगों ने? डोमेस्टिकेशन डोमेस्टिकेशन ऑफ एनिमल, ठीक है। एनिमल, डोमेस्टिकेशन ऑफ एनिमल मतलब यहां हम लोगों ने क्या किया? पशुओं को মানে গৃহপালিত পশু, ঠিক আছে, আমরা পশুদের গৃহপালিত করার ব্যবস্থা এখানে দেখতে পেয়েছি मेसोलिथिक पीरियड में, मेसोलिथिक एज में, ठीक है। अच्छा, यहाँ पर और एक चीज देखने को मिला मेसोलिथिक एज में, क्या देखने को मिला? यहाँ पर আর हाँ बोलो बोलो। বলছিলাম যে অস্ট্রিচ পাখির সেলটা কোন এজে আমি পাওয়া আসছি যাবে? আসছি বাবু, আমি নোটে এখনো ঢুকিনি, ঠিক আছে, নোটটা ঢুকবো তখন দেখতে হবে। আসছি একটু ব্রিফলি আগে একটা জায়গাটা বুঝে নাও পুরো নোটটা, তাহলে কি হবে আমরা মানে গল্প আকারে যেটা বুঝবো সেটা নোটে লম্বা 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 চওড়া করে দেওয়া আছে, ঠিক আছে। আমি এগুলো সব পড়াবো, একটু জায়গাগুলো দেখে নাও। ডোমেস্টিকেশন অফ এনিম্যাল, এই যে ডোমেস্টিকেশন অফ এনিম্যাল এটা কোথায় আমরা এর अस्तित्व খুঁজে পেয়েছি? डोमेस्टिकेशन ऑफ एनिमल तो हम लोगों ने देखा कि डोमेस्टिकेशन ऑफ तो एनिमल मिला, लेकिन कहां पर मिला इसका प्रमाण? प्रत्यक्ष प्रमाण कहां पर मिला? कि आदमगढ़ नाम का एक जगह है, ठीक है। कौन सी जगह? आदमगढ़, आदमगढ़ कहां पर है? मध्य प्रदेश में। और एक जगह আমরা এখানে দেখতে পেয়েছি বাগর, বাগর, এই দুটো জায়গায় আমরা এটা দেখতে পেয়েছি ডোমেস্টিকেশন অফ এনিম্যালের এভিডেন্স আমাদের এখানে পাওয়া গেছে। কোথা থেকে? মেসোলিথিক এজ থেকে। ভালো কথা, মেসোলিথিক এজে আরেকটা জিনিস এখানে পাওয়া গেছে, কি পাওয়া গেছে? আমরা এখানে ডেড বডি গুলোকে কবর দিতে শিখেছিলাম। আমরা
মৃতদেহগুলোকে কবর দিতে শিখেছিলাম, डेड बॉडी को हम लोगों ने दफनाने का प्रोसेस चालू किया। कहां पर? मेसोलिथिक पीरियड में। तो बरीड डेड बॉडी, बरीड डेड बॉडी कहां पर देखने को मिला? मेसोलिथिक पीरियड में। ठीक है, अच्छा अब देखो, यहां पर हम लोगों ने डोमेस्टिकेशन का प्रोसेस शुरू किया। हम लोगों ने मेसोलिथिक पीरियड में पशुओं को अपने दोस्त बनाना शुरू किया, वह घर में रखना शुरू किया। तो सबसे पहला एनिमल को जब हमने घर में रखा, तो नियोलिथिक पीरियड में हम लोग देखते हैं कि सबसे पहले हम लोगों ने डॉग को अपना दोस्त बनाया, बा डोमेस्टिक एनिमल बना दिया। किसको? डॉग को। कि कहां से देखना, कौन से एज में देखने को मिला? नियोलिथिक एज में। यहां पर हम लोगों ने और क्या किया? एग्रीकल्चर शुरू किया। মানে কৃষিকাজ আমরা এখানে শুরু করলাম। কোথায়? নিওলিথিক এজে আমরা কৃষিকাজ শুরু করলাম। তাহলে একটা কাজ আমরা কি করলাম? ডগকে আমরা ঘরে পশু পালন করতে शुरू করলাম। डॉग के कुकुर के আমরা ঘরে पालन করতে शुरू করেছি। और क्या किया मैंने? हम लोगों ने एग्रीकल्चर यहाँ पर शुरू किया, एग्रीकल्चर करना। ठीक है, अच्छा अब देखो, यहाँ पर हम लोगों ने मेसोलिथिक पीरियड में क्या किया? डेड बॉडी को कवर देना शुरू किया था, कवर करना शुरू किया था। ठीक है, दफनाना शुरू किया। तो हम लोगों को तो यहाँ पर प्रोसेस शुरू होगा, तो जाहिर सी बात है यहाँ पर बढ़ जाएगा प्रोसेस वो वाला। तो हम लोगों को एक साइड मिला यहाँ पर नियोलिथिक में। ठीक है, तो यहाँ पर हम लोग देखें कि हमें एक मेजर जोन मिला। किसका? ऑफ द डेड ऑफ द बुरियल, मतलब ये कबर स्थान। ठीक है, बुरियल हमें देखने को मिला माने कबर स्थान। ठीक है, तो मेजर जोन ऑफ द बुरियल्स हमें देखने को कहाँ मिला? नियोलिथिक। लेकिन शुरू कब हुआ था? मेसोलिथिक पीरियड में, ये याद रखना। ठीक है, कबर दफनाने का काम शुरू कब हुआ था? मेसोलिथिक। लेकिन मेजर जोन कहां पर मिला? नियोलिथिक में आकर। ठीक है, अच्छा तो यहाँ पर एक तो और एक तो चीज हम लोगों को देखने को मिला। कहां पर? नियोलिथिक पीरियड में क्या देखने को मिला? यहाँ पर तो डॉग मिला था ना। तो यहाँ पर डॉग, एक क्वेश्चन पूछा जाता है कि डॉग के साथ बर्डिंग, बर्डिंग मतलब कवर देना है, बर्डिंग द डॉग विथ ह्यूमन बॉडी হিউম্যান বডি। তাহলে এখানে কি কোশ্চেনটা হলো? আমাদের ডগের সাথে আমাদের মানুষকে কবর দেওয়া আছে একসাথে, डॉग एवं मानुष, कुकुर एवं मानुष के एक साथ हम लोग को डॉग एवं और ह्यूमन को एक साथ एक ही कब्र में स्थान मिला नियोलिथिक एज में। तो कौन सी जगह ऐसा था कि हमें इसको इसके बारे में पता चला? कौन से ऐसे जगह था जहां हम लोगों को पता चला इसके बारे में? अरे भाई पेन किधर गया? कहां पर कैसे पता चला, कहां से पता चला? एक जगह था, कौन सा नाम था? बुर्जोहम, BURZA
बुर्ज़ोहम व बुर्ज़ोहम, ठीक है। तो यहाँ ये कहाँ पर है? जम्मू एंड कश्मीर में, जम्मू एंड कश्मीर में बुर्ज़ोहम। तो यहाँ पर हम लोगों को देखने को তাহলে আমরা এখানে কি পেলাম? क्या देखने को मिला कि डॉग के साथ-साथ ह्यूमन्स को भी एक साथ दफनाया गया। তাহলে ডগের কুকুরের সাথে সাথে মানুষকেও একসাথে কবর দেওয়া হলো। কোথায় দেখতে পেলাম? কোন সাইডে? বুর্জোহামে। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। কোন পিরিয়ডে দেখতে পেলাম? নিওলিথিক পিরিয়ডে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে নিওলিথিক পিরিয়ডে মেজর জোন আমরা দেখতে পেলাম, যেটা বুড়িয়ালে আমাদের পাওয়া গেছে, এই কারণে এটাকে মেগালিথিক এজও বলা হয়ে থাকে। মেগালিথ এজও বলা হয়ে থাকে কোনটাকে? নিওলিথিক এজটাকে। বোঝা গেছে এতদূর? বোঝা গেছে গো? बोलो बोलो जल्दी। हाँ सर। बाकी दे सबको समझ में आया? हाँ सर, हाँ सब। ঠিক আছে, যারা নতুন আজকে পড়ছো দিশা বা ইয়ে আমাদের, ওরা তোমরা দুজন বুঝতে পেরেছো? আরেকজনের কি নাম ছিল? পূর্ণিমা না? কি हाँ নাম? हाँ सर, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এতদূর এই জায়গাটা আমাদের হলো। এবারে এবার আমরা একটু আগে যাব। কি রকম আগে যাব? চলো, এবারে আমরা আগে এই স্লাইডে কি দেখলাম? এই স্লাইডে দেখলাম আমরা নিওলিথিক এজে এগ্রিকালচার শুরু করেছিলাম, তাই না? আমরা নিওলিথিক এজে এগ্রিকালচার শুরু করেছিলাম। তাহলে এখানে আমরা দেখবো যে কোথায় কোথায় কি আমাদের এগ্রিকালচার আমরা করছি। তাহলে এখানে হেডিং দিয়ে দিলাম এগ্রিকালচার। सर, হ্যাঁ বলো। स्लाइड से एक बार पीछे लेके जाइए ना। पीछे, हाँ, देखो। ठीक है, हाँ सर, ठीक है। लिख रहे हो ये सब अभी? हाँ सर। अच्छा ठीक है, कोई बात नहीं, चलो ঠিক আছে, मैं ধীরে ধীরে পড়াऊंगा। আবার আচ্ছা, সবাই কি নোট ডাউন করছো কি এখন? তাহলে আমি আস্তে আস্তে আরো পড়াবো। হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে এবারে আসছি আমরা এগ্রিকালচার। তাহলে নিওলিথিক এজে আমরা দেখলাম কি এগ্রিকালচার শুরু হয়ে গেছে, তাই না? এগ্রিকালচার আমরা দেখছি নিওলিথিক এজে শুরু হয়েছে। তাহলে এই এগ্রিকালচারের মধ্যে আমরা বার্লি কোথায় পেয়েছিলাম? বার্লি नाम तो सुना ही होगा। বার্লি আমরা কোথায় পেয়েছিলাম? আমরা পেয়েছি ইরানে, তাই না? বার্লি আমরা পেয়েছি ইরানে, ভেরি গুড। बार्ली আমরা কোথায় পেলাম? ইরানে। ईरान में हम लोगों को मिला बार्ली। अच्छा, अब व्हीट मतलब आटा বা গেহু, व्हीट কোথায় পেলাম? व्हीट পেলাম আমরা মেহেরগড়ে। मेहर। মেহেরগড়, ভেরি গুড, মেহেরগড়। মেহেরগড়ে। আচ্ছা, কবে পেলাম? এই ডেটটা মাথায় রাখবে, কেন কি একটু পরেই আসবো। 7000 বিসি, 7000 বিসি। ভিট কোথায় পেলাম? মেহেরগড়ে, 7000 বিসি। আচ্ছা, এই যে মেহেরগড় আছে, এই মেহেরগড়ে আরেকটা জিনিস পাওয়া গেছে। স্যার, কারো মাইক অন আছে, একটু বন্ধ করতে বলুন। কার মাইক অন আছে গো? किसका माइक ऑन है? थोड़ा सा बंद कर दो। আচ্ছা, এরপরে মেহেরগড়ে। মেহেরগড় হচ্ছে, মেহেরগড় কোন জায়গা? না এখানে পাওয়া গেছে আর্লিয়েস্ট, একটু মাইকটা বন্ধ করে দাও, কে আছো? कौन है भाई माइक? अर्लीस्ट एविडेंस, अर्लीस्ट एविडेंस of
सेटेल लाइफ, एक मिनट, है सेटेल लाइफ কোথা থেকে পাওয়া গেছে? মেহেরগড় থেকে পাওয়া গেছে। ठीक है, अर्लीस्ट एविडेंस ऑफ सेटल लाइफ अगर पूछा जाए कहां से मिला, मेहरगढ़ से मिला। और क्या मिला? वीट मिला। कौन से ईयर में मिला? 7000 बीसी में मेहरगढ़ से वीट मिला। बहुत बढ़िया, आगे चलते हैं, तीसरे नंबर पे देखते हैं। बोलो बोलो। আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেল লাইফ এটা কি জিনিস? সেটেল লাইফ মানে মানুষ প্রথমবার বসতি স্থাপন করছে, ঠিক আছে। সেটেল লাইফ মানে সেটেল মানে বসতি স্থাপন করছে, ঠিক আছে। একটা আছে কি যাযাবর সম্প্রদায়, মানে যারা ঘুরে বেড়াতে পছন্দ করে বা এক জায়গায় কোনো সেটেল থাকে না। তোমার যেমন তোমার কি, তুমি কি যেমন তোমার এখানে নিজস্ব বাড়ি আছে ধরো, তাহলে তুমি তো থাকছো এখানে, তাই না? তোমার লাইফ সেটেল। যদি ইনকেস ধরো তোমার নিজস্ব বাড়ি না থাকতো, তোমার বাবার ধরো ট্রান্সফারের চাকরি থাকতো বা তোমার নিজের ট্রান্সফারের চাকরি আছে, তাহলে তুমি কোনো জায়গায় সেটেল নও বা পার্মানেंट नौ। तो मेहरगढ़ बोलছে কি, मेहरगढ़ हुआ ऐसा एक शहर था जहां पर सबसे पहला एविडेंस मिला सेटल लाइफ का, यानी कि ह्यूमन वहां पर इंसान वहां पर घर बनाया, वहां पर रहना शुरू किया, एग्रीकल्चर करना शुरू किया, अपना पेशा हिसाब पेशा के रूप में অকুপেশন के रूप में এগ্রিকালচার ले लिया। ঠিক আছে, বুঝতে পারছো? এই জায়গাগুলো হচ্ছে এটাকে বলা হচ্ছে সেটেল লাইফ। এরপর বোঝা গেছে জায়গাটা, সেটেল লাইফ কোনটাকে বলা হচ্ছে। নেক্সট হয়ে যাচ্ছে রাইস। আমি আস্তে আস্তেই লিখছি হ্যাঁ তোমাদের জন্য। রাইস, রাইস কোথায় পাওয়া গেছে? কোল্ডিওয়া, কোল্ডি কোল্ডিওয়া, ঠিক আছে। কোল্ডিওয়াতে রাইস পাওয়া গেছে। কোথায় আছে কোল্ডিওয়া? ইউপিতে। কোল্ডিওয়া কোথায় পাওয়া গেছে? ইউপিতে পাওয়া গেছে, যেখান থেকে রাইসের এভিডেন্সও পাওয়া গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখো, যেহেতু আমরা রাইস এলাম, রাইস সম্বন্ধে তাহলে আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে। কি জানতে হবে? एक मिनट, अभी बताते हैं। अभी बताते हैं। यहाँ पर राइस मेहरगढ़ में भी पाया गया था, इसको याद रखना। अभी মেহেরগড়েও কিন্তু রাইসের এভিডেন্স পাওয়া গেছে। তাহলে যদি জিজ্ঞাসা করে রাইসের এভিডেন্স কোথায় কোথায় পাওয়া গেছে, রাইসের এভিডেন্স দুটো জায়গায় পাওয়া গেছে। একটা হচ্ছে ভারতে কোল্ডিহাওয়া, কোল্ডিওয়া যেটা ইউপিতে, আর একটা হচ্ছে মেহেরগড়ে। কেন লেখালাম? আসছি আসছি, चलो नेक्स्ट पॉइंट देखो। नेक्स्ट पॉइंट देखले ही बुझते पारबो क्यों लिखा। यहाँ पर एक तो जगह था, अब एक तो जगह है लौरा देवा। क्या नाम है? लौरा देवा, LAH, अरे बाबा पेन की हो, HURA, लौरा देवा, लौरा देवा। কোথায় আছে এই জায়গাটা? ইউপি তে। কোথায় আছে জায়গাটা? ইউপি তে। এই যে এইখানে এইখানে কি পাওয়া গেছে? দুটো জিনিস পাওয়া গেছে। এক নম্বরে এভিডেন্স, एविडेंस of human activity, human activity এখানে পাওয়া গেছে।
তাহলে এভিডেন্স অফ হিউম্যান অ্যাক্টিভিটি কোথায় পাওয়া গেছে? লরা দেবাতে পাওয়া গেছে। আর একটা কি পাওয়া গেছে এখানে? এইখানেই হচ্ছে ছোটা প্যাক বড়া ধামাকা, রাইস কাল্টিভেশনের এভিডেন্স পাওয়া গেছে। রাইস কাল্টিভেশন, রাইস কাল্টিভেশন, ঠিক আছে। এবার এটা হলো ছোটা প্যাক বড়া ধামাকা। এই যে রাইস কাল্টিভেশন পাওয়া গেছে, এই রাইস কাল্টিভেশন মানে তোমার চালের ইয়ে, তোমার ধান বা চাল বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইস কাল্টিভেশন মানে চাল কি বলবো, কাল্টিভেশন মানে কৃষিকাজ। চাল বা ধানের ফসল ফলানো হয়েছে, কাল্টিভেট করা হয়েছে। ফসল ফলাই না আমরা, ধানটা, ধান চাষ, রাইস কাল্টিভেশন। তো এবারে দেখো, এবারে হচ্ছে এইটা কেন বললাম, এইটার যদি আমরা এজটা দেখি তাহলেই হচ্ছে ছোটা প্যাক বড়া ধামাকা। 9000 বিসি থেকে 8000 বিসি। হ্যাঁ, এখানে আমরা দেখলাম না একটু আগে, আর্লিয়েস্ট এভিডেন্স সেটেল লাইভ এবং হুইট এবং রাইস পাওয়া গেছে 7000 বিসিতে। এটা আগে ছিল। এখন বর্তমানে এইটা যেটা আমরা দেখলাম, এইটা হচ্ছে নিউ এভিডেন্স। কি হলো গো, এন্ডটা কোথায় গেল? যা যা, কি হলো? হ্যাঁ ঠিক আছে। নিউ এভিডেন্স বা নিউ ভাবে রিসার্চ করা হয়েছিল, তখন এটা আমরা আবিষ্কার করি যে মেহেরগড়ের থেকেও পুরানো হচ্ছে আমাদের লওরা দেবা। मेहरगढ़ থেকেও ज्यादा ओल्ड है लौरा देवा, जहां पर हम लोगों को राइस का एविडेंस मिला और राइस कल्टीवेशन मिला। आज तक हम लोगों को पता था कि राइस कल्टीवेशन तो हुआ मेहरगढ़ में, और भारत में अगर पूछा जाए तो कोल्डी होगा। तो इसीलिए यहाँ पर मैंने डेट मेंशन किया 7000 बीसी में, और इसीलिए यहाँ पर देखो 9000 से 8000 बीसी में राइस कल्टीवेशन मिला। तो अभी का रिसर्च के मुताबिक लौरा देवा है सबसे पुराना। अगर ऑप्शन में लौरा देवा नहीं है तो मेहरगढ़ करके आना है। अगर मेहरगढ़ नहीं है, लौरा देवा है, तो आंसर होगा हम लोगों का लौरा देवा। কি বললাম, যদি আমাদের লরা দেবা অ্যান্সারে না থাকে তাহলে জানতে হবে যে কোশ্চেন পেপারটা পুরানো কোশ্চেন পেপার নিয়ে থেকে ওঠানো হয়েছে, তাহলে তখন আমাদের অ্যান্সার হবে মেহেরগড়। যদি মেহেরগড় না থাকে তাহলে অ্যান্সার হবে আমাদের লরা দেবা। ঠিক আছে, এবারে ধরো দুটোই দিয়ে দিল অপশন, আমরা কোশ্চেন করবো তখন দেখবো দুটোই অপশনে দিয়ে দিল, তখন যেই স্টেটে এই কোশ্চেনটা এসেছিল তারা কিন্তু লরা দেবা অ্যান্সার নিয়েছে। तारा किंतु लौरा देवा आंसर नहीं, একটা স্টেটে এসেছিল এই কোশ্চেনটা, तो मेहरगढ़ और लौरा देवा दोनों ही ऑप्शन में था, तो वहां पर लौरा देवा लिया गया था आंसर। ठीक है, तो ये चीजें ध्यान से याद रखना। ठीक, अब थोड़ा सा आगे चलते हैं, इससे थोड़ा आगे चलते हैं। अगर यहां तक समझ में आ गया तो अब हम लोग थोड़ा सा आगे चलते हैं। अब ये स्लाइड में अगर यहां तक समझ में आ गया तो अब हम लोग आगे निकलते हैं। आगे क्या, हाँ, कि আমরা एक मिनट
अच्छा, यहाँ पर एक तो क्वेश्चन पूछा जाता है, ठीक है, कौन सा क्वेश्चन, कि थ्री फोल्ड कल्चर सीक्वेंस सीक्वेंस ऑफ, अब यहाँ तक ठीक था, ठीक है, थ्री फोल्ड कल्चर सीक्वेंस ऑफ, अगर इसके बाद अगर लिखा आए कि थ्री फोल्ड कल्चर सीक्वेंस ऑफ नियोलिथिक, इसलिए अलग पेन से लिखा, नियोलिथिक, चैल्कोलिथिक, एंड आयरन एज, आयरन एज, কি বললাম, নিওলিথিক, চ্যালকোলিথিক এবং আয়রন এজ, এই তিনটে সিকোয়েন্স কোথায় দেখতে পাওয়া যায়, যদি মেনশন করে দেয় নিওলিথিক, চ্যালকোলিথিক এবং আয়রন এজ, তাহলে কোথায় লিখবো, অ্যান্সার কি হবে, মানে স্যার একবার বোঝান, কোশ্চেনটা বুঝতে পারিনি। আমি বললাম থ্রি ফোল্ড কালচার, আমরা তো কালচার বলতে কোনটা পড়েছিলাম, বলো তো, থ্রি ফোল্ড কালচার বলতে একটু আগে পড়লাম না, দেখো নিওলিথিক আছে, তার মানে আমরা তিনটে যে এজটা পড়লাম এখানে, কি পড়লাম, প্যালিওলিথিক এজ পড়লাম, মেসোলিথিক পড়লাম, নিওলিথিক পড়লাম, আর চ্যালকোলিথিক পড়লাম, বোঝা গেছে, চারটে এজ বোঝা গেছে এখানে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, সাথে আরেকটা কি পড়লাম, সাথে আরেকটা পড়লাম আমরা, এই দেখো আয়রন এজ, এটা পড়লাম, আয়রন এজ হলো টোটাল পাঁচটা। আমরা পড়লাম কি স্টোন এজের মধ্যে আমরা পড়লাম তিনটে জিনিস, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, স্টোন এজ শেষ হচ্ছে, তখন নিওলিথিক এজ শেষ হচ্ছে, ট্রানজিশন পিরিয়ড হিসেবে আমরা কোনটা দেখলাম, চ্যালকোলিথিক এজ, এরপরে চ্যালকোলিথিক এজ যখন শেষ হবে তখন আমরা কি দেখবো, তোমার ব্রোঞ্জ এজ, বা ওই টাইমটাই হচ্ছে ব্রোঞ্জ এজ, চ্যালকোলিথিক এজের পরে ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ এজের পরে আমরা দেখবো আয়রন এজ। তো এইখানে কোশ্চেনটা কি জিজ্ঞাসা করছে, থ্রি ফোল্ড কালচার সিকোয়েন্স, মানে কোনো একটা জায়গা, এমন কোনো একটা জায়গা আছে, ঠিক আছে, যে সেখানে নিওলিথিক সাইডেরও প্রমাণ পাওয়া গেছে, চ্যালকোলিথিকেরও প্রমাণ পাওয়া গেছে, এবং আয়রন এজেরও প্রমাণ পাওয়া গেছে। ও, এটা বেলেন উপত্যকা। এক্স্যাক্টলি। তো আমি এইটার একটু ঘুরানো জিনিস আছে, কিরকম ঘুরানো জিনিস আছে, থ্রি ফোল্ড কালচার সিকোয়েন্স, দেখো থ্রি ফোল্ড কালচার সিকোয়েন্স অব্দি আমি রেড কালিতে লিখেছি, ঠিক আছে, তার মানে আরেকটা এখানে কোশ্চেন আসতে পারে, কি প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, এই তিনটে কালচার কোথায় দেখতে পাওয়া যায়, আবার নিওলিথিক, চ্যালকোলিথিক, আয়রন এজ, এই তিনটে কালচার কোথায় দেখতে পাওয়া যায়, এই ধরনের কিছু কোশ্চেন আছে। তো নিওলিথিক, চ্যালকোলিথিক, আয়রন এজকে আমি আলাদা করেছি, আলাদা কালিতে লিখলাম, সেই কারণে এইখানে যেটা অ্যান্সার হচ্ছে, যদি এই তিনটে এজ দেওয়া থাকে তাহলে অ্যান্সার क्या होगा, आंसर होगा कोल्डिवा, कोल्डिवा, বা এটা কোল্ডিওয়া কোথায় আছে, বেলান ভ্যালিতে, আচ্ছা বালান হয়ে গেল রে, বেলান ভ্যালি, বেলান ভ্যালি, কি বললাম আবার একবার বলছি, তিনটে ফোল্ড কালচার সিকোয়েন্স, ভালো করে বুঝবে, তিনটে ফোল্ড কালচার সিকোয়েন্স, যদি জিজ্ঞাসা করে যে নিওলিথিক বলো,
ক্যালকোলিথিক বলো এবং আয়রন এজ বলো, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে এটা কোল্ডিওভাতে পাওয়া গেছে, যেটা কোথায় অবস্থিত? বেলেন ভ্যালিতে অবস্থিত। ঠিক আছে, এবারে আরেকটা, এবার আরেকটা একটা আলাদা কালি নেই। যদি এবারে এই তিনটে না দেওয়া থাকে, নিওলিথিক, ক্যালকোলিথিক, আয়রন এজ, কি দেওয়া থাকতে পারে? কি দেওয়া থাকতে পারে? প্যালিওলিথিক, পেলাইওলিথিক, পেলাইওলিথিক, মেসোলিথিক, নিচে নিচে লিখি, হ্যাঁ, মেসোলিথিক, আরেকটা হচ্ছে নিওলিথিক। এই তিনটে যদি সিকোয়েন্সে থাকে তাহলে অ্যান্সার বলো কি হবে? এইটা একটা কোশ্চেন দিতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে, তাহলে বলবে এখানে ডাইরেক্ট অ্যান্সার হয় তোমার তোমার বেলেন ভ্যালি দেবে, ঠিক আছে, এ একটা বেলেন ভ্যালি দেবে। আরেকটা যেটা আমরা দেখতে পাই, যদি এইখানে কোল্ডি হওয়া, এই যে এটা কোল্ডি হওয়া যদি না থাকে, একটা দাও আমি একবার কোশ্চেনটা চেক করে দিই। একটা কোশ্চেন এসেছিল, এক মিনিট দাও, হ্যাঁ, কোশ্চেনটা ছিল এক মিনিট বাবু দাঁড়াও, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল এখানে, কোশ্চেনটা মিস করে গেলাম। হ্যাঁ, এই একটা কোশ্চেন ছিল, যেমন এইটা এলো, তাহলে এইখানে কিন্তু অপশন ছিল বেলান ভ্যালি, কাশ্মীর ভ্যালি, ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো এটা বেলান ভ্যালি। এটা একটা ছিল কোল্ডি হওয়া, আর একটা মেহেরগড়ের একটা কিছু ছিল, মেহেরগড়টাকে মিস করে যাচ্ছি, মেহেরগড়টা কোথায় গেল? উম, মেহেরগড়টাকে আমি মিস করছি, মেহেরগড় কোথায় গেল খুঁজে পাচ্ছি না, যাই হোক, মেহেরগড়টা খুঁজে পাচ্ছি না। তাও আমি কোশ্চেন এটা বলে দিচ্ছি, যদি এখানে কোল্ডি হওয়া না থাকে, ইনকেস এখানে যদি কোল্ডি হওয়া বা বেলান ভ্যালি উপত্যকা না থাকে, তাহলে এইখানে একটা অ্যান্সার অপশন থাকতে পারে মেহেরগড়, ঠিক আছে, এখানে একটা অ্যান্সার অপশন থাকতে পারে মেহেরগড়, তাহলে সেখানে মেহেরগড় তোমরা এটা অপশনটা করে আসবে, ঠিক আছে। তাহলে তিনটে আমাদের থ্রি ফোল্ডে কালচারে অপশন গুলো ভালো করে এই জায়গাটা দেখবে, যে একটা একটা দিতে পারে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, একটা দিতে পারে নিওলিথিক, চ্যালকোলিথিক, আয়রন এজ। তো কনফিউজ হওয়ার দরকার নেই, ঠিক আছে। একটা আনসার দেবে কোল্ডি হওয়া, যেখানে আর একটা যদি অপশন দেয় মেহেরগড়, তাহলে এই দুটো তোমার পড়ে আসবে এই জায়গায়, কোল্ডি হওয়া না থাকলে মেহেরগড় থাকবে, ঠিক আছে। আর এদিকে পুরোপুরি বেলেন ভ্যালি হিসেবে থাকবে। তো দুটোর মধ্যে আমার আই থিঙ্ক
মনে হয় বোঝা গেছে, তাই তো? বোঝা গেছে তো এখানে কি বললাম? समझ में आया? अरे बोलो बोलो, किधर गए सबके सब? हाँ सर। बाकीरा नहीं सर। हाँ हाँ सर। कि क्या हुआ, नहीं है मतलब क्या, सब निकल लिए अपने अपने रास्ते? है तो सर। सब है, हाँ तो ठीक है। हम सोचे कि निकल लिए भाई सब अपने अपने रास्ते पे। हाँ, आवाज मिल नहीं रहा सबका। ठीक है। अब अब चलते हैं इसके आखिरी पायदानों में। एक क्वेश्चन पूछा जाता है, ठीक है? नोट में जाने से पहले एक क्वेश्चन पूछा जाता है कि नोट शायद आज होगा। आज ब्रीफ में डिस्कशन करते करते चला, टाइम हो गया। प्री हिस्टोरिक পেন্টিং, এবারে জিজ্ঞাসা করছে পেন্টিং, প্রি হিস্টোরিক পেন্টিং। প্রি হিস্টোরিক পেন্টিং মানে হিস্ট্রির আগে, প্রি হিস্টোরিতে, যেটা আমরা পড়লাম যে স্টোন এজের ব্যাপারটা। पेंटिंग कहाँ से मिला? प्री हिस्ट्रिक पेंटिंग कहाँ से मिला? तो आंसर की হবে এখানে ভীমবেটকা। ভীমবেটকা आंसर হয়ে গেল ভীমবেটকা। এই যে ভীমবেটকা আমরা পড়লাম, আরে আসছে না কেন? আরে এই যে আমরা পড়লাম ভীমবেটকা, এই ভীমবেটকা হচ্ছে, ভীমবেটকা এই যে সাইটটা, এই সাইটটা ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা লাভ করেছিল। ওয়ার্ল্ড হেরিটেজ কবে মর্যাদা লাভ করেছিল? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে পেয়েছে? 2003 वर्ल्ड हेरिटेज साइट कब मिला इसको? 2003 में इसको मिला वर्ल्ड हेरिटेज साइट। किसके लिए ये फेमस है? अब फेमस भी पूछा जा सकता है, किसके लिए फेमस है? तो फेमस है रॉक पेंटिंग के लिए। पत्थर में तस्वीर बनाया गया था, रॉक पेंटिंग। রক পেন্টিং কোথায় সিচুয়েটেড? সিচুয়েটেড কোথায় আছে? তো এই কোশ্চেনটা দেয়। मध्य प्रदेश। হ্যাঁ বলো। मध्य प्रदेश है। মধ্যপ্রদেশে কোথায়? মধ্যপ্রদেশে বলো আব্দুল্লাহগঞ্জ। আব্দুল্লাহ আব্দুল্লাহগঞ্জ আব্দুল্লাহগঞ্জ রায়সেন। রায়সেন, আব্দুল্লাহগঞ্জ রায়সেন এমপি। আব্দুল্লাহগঞ্জ রায়সেন এমপি। তাহলে হয়ে গেল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে পেল? 2003-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়ে গেছে। আচ্ছা, ফেমাস রক পেন্টিং, ফেমাস কিসের জন্য ফেমাস এই সাইটটা? রক পেন্টিং এর জন্য। কোথায় অবস্থিত? অবস্থিত, আচ্ছা দেব বাবা কি লিখলাম দেখি। কোথায় অবস্থিত? সিচুয়েটেড কোথায়? না আব্দুল্লাহগঞ্জ রায়সেন, যেটা আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। আব্দুল্লাহগঞ্জ রায়সেন যেটা হচ্ছে মধ্যপ্রদেশে এটা অবস্থিত।
আচ্ছা, তো এটা তো হলো প্রি হিস্ট্রিক। এটা আবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও মর্যাদা লাভ করেছে। এইখানে আর একটা জিনিস, এক্সট্রা একটা জিনিস জিজ্ঞাসা করে থাকে। কি জিনিস জিজ্ঞাসা করে থাকে? যে ফার্স্ট পেন্টিং কোথা থেকে পাওয়া যায়? ফার্স্ট রক পেন্টিং ফার্স্ট রক পেন্টিং কোথা থেকে পাওয়া যায়? মানে ইন্ডিয়ায়। ঠিক আছে, ইন্ডিয়া বলছি, হ্যাঁ এগুলো সব ইন্ডিয়াতে অবস্থিত, ভারতে। তো অ্যান্সার হয়েছে সোহাগী ঘাট। সোহাগী ঘাট, সোহাগী ঘাট। ঠিক আছে, তো এই জায়গাটাতে ফার্স্ট রক পেন্টিং এখান থেকে পাওয়া গেছে। কোথায় অবস্থিত? স্যার ইউপিতে। এটা কোথায়? ইউপি, ইউপি উত্তরপ্রদেশে আছে সোহাগী ঘাট। আচ্ছা, ইউপিতে ইউপিতে আর একটা জায়গা আছে, জায়গাটার নাম কি? মহাদায়া। মহাদাহা, দাহা। ইউপিতে আরেকটা জায়গা আছে, কি নাম বললাম? মহাদাহা। ইউপিতে আরেকটা জায়গা আছে যেটার নাম হলো মহাদাহা। মহাদাহা। তো এই যে মহাদাহা ছিল, এই মহাদাহা থেকে কি পাওয়া গেছে জিজ্ঞেস করে। কি পাওয়া গেছে? বোন, বোন অর্নামেন্ট। বোন অর্নামেন্ট মানে হাড় দিয়ে তৈরি তোমার অলংকার সমূহ, হাড়ের তৈরি অলংকার। বোন অর্নামেন্ট পাওয়া গেছে, হাড়ের দিয়ে তৈরি অলংকার বা হাড়ের তৈরি অলংকার এখান থেকে পাওয়া গেছে। কোথায় জায়গাটা? মাহাদাহা। কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দেয়, এই যে মাহাদাহা, এই যে সাইটটা, এটা কোন এজের সাইট? মাহাদাহা যে সাইটটা, সেটা কোন এজের সাইট, মানে বা কোন এজে পাওয়া গেছে এই সাইটটা? প্যালিওলিথিক, মেসোলিথিক না নিওলিথিক? তো অ্যান্সার হয়েছে আমাদের কি? মেসোলিথিক সাইট। এই সাইটটা কি? একটা মেসোলিথিক সাইট। তাহলে মাহাদা আমাদের হয়ে গেল একটা মেসোলিথিক সাইট। স্যার হ্যাঁ গো, বলো। স্যার আর কতক্ষণ করাবেন? আর একটু আছে বাবু, তারপরে স্যার বলো, বলো। আমি না একটু লিভ নিতাম, আসলে আজকে আমাদের এখানে গণেশ পুজোর খিচুড়ি আছে, রে বাস, সেটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর একটু আছে, তুমি এদের পরে এদের কাছ থেকে কারো কাছ থেকে একটু নিয়ে নিও, বা আমি তো রেকর্ডিংটা দেবো, রেকর্ডিংটা হ্যাঁ দিলে তুমি সেখান থেকে নিয়ে নিও, লিখে নিও। ঠিক কেন কি আছে আজকে স্যার, এই নোট, তাহলে আমি লিভ হ্যাঁ নিচ্ছি। আজকে এই নোটটা কমপ্লিট হবে না, ঠিক আছে? আজকে এই নোটটা টোটালটা কমপ্লিট হবে না, কেন কি আজকে আমরা জাস্ট চারটুকু পড়লাম। এরপরে আমরা নেক্সট দিন হয়তো ইয়েতে যাবো। কেন কি আজকে আমি কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি, 3-4টে কোশ্চেন আছে। সেই কোশ্চেন যেটা এতক্ষণ ধরে পড়ালাম, সেটা যাতে সবার বোধগম্য হয় যে কি পড়ালাম, কি কোশ্চেন আছে, সেটার উপরে আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো তারপরে আমরা নোটে ঢুকবো কালকে বা পরশুদিন, কালকে তো জিওগ্রাফি হবে, বুধবারে আমরা নোটে ঢুকবো। ঠিক আছে, তো তুমি ভিডিও দেখে তখন লিখে নিও। বেশ, চলো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা,
তাহলে এইখানে এই যে মহাদায়া আমরা পড়লাম, এই মহাদায়া থেকে আরেকটা জিনিস পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এইখানে বলছে ম্যান অ্যান্ড ওম্যান, ঠিক আছে, ম্যান এবং ওম্যানদের একসাথে কবর দেওয়া হতো, বারিড টুগেদার, বারিড টুগেদার। ঠিক আছে, ম্যান অ্যান্ড ওম্যান বারিড টুগেদার। এখানে মানুষ, এখানে পুরুষ এবং মহিলাকে একসাথে কবর দেওয়া হতো। একসাথে এখানে পুরুষ এবং মহিলাকে একসাথে কবর দেওয়া হতো। কোথায়? মহাদায়া। কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা যেটা আমরা লাস্ট যেটা আমাদের ছিল চ্যালকোলিথিক এজ বা কপার স্টোন এজ। বাকি তো আমরা মোটামুটি ভাবে পরেই আমরা ইয়েতে দেখবো, নোটসেই আমরা পেয়ে যাব, নোটস আমরা পড়বো। যেটা আমরা চ্যালকোলিথিক এজে, চ্যালকোলিথিক এজে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা একটু দেখে নিই। এরপরে স্লাইড আছে কি? হ্যাঁ, একটা স্লাইড আছে। ঠিক আছে, চল তাহলে এখানে একটা স্লাইড আছে, এখানে লিখি আমরা কি এজ দেখবো এবারে? চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ, বা যেটাকে আমরা একটু আগে আমরা আরেকটা নাম দিয়েছিলাম কি, কপার স্টোন এজ। স্টোন এজ, ঠিক আছে। তো এইখান থেকে একটা কোশ্চেন আছে, বাকি তো আমরা পড়বই। এখানে একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে? তো কোশ্চেনটা লাগবে, ইন ইন দা Chalcolithic age, in the Chalcolithic age বা Chalcolithic period, people people of Maharashtra, people of Maharashtra, people of Maharashtra buried, মানে কবর দেওয়া, হ্যাঁ, buried their dead body, dead body, dead body under under the under the floor, under the floor of their their houses in the following
following orientation. Following orientation. Following orientation মানে কিভাবে বলা হচ্ছে চাইল্ডহুড পিরিয়ডে মহারাষ্ট্রের যারা লোকেরা ছিল তারা তাদের ডেড বডিকে কবর দিত কোথায় না ঘরের মেঝেতে, ঘরের যে ফ্লোর আছে সেই ফ্লোরের মধ্যে। ঠিক আছে, কিভাবে কোন ওরিয়েন্টেশনে মানে কোন দিকে কবরটা দিত, মানে সাউথ ইস্ট নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ টু সাউথ পজিশন, সাউথ টু নর্থ পजिशन, মানে কোন पोजीशन है, माथा कौन दिखे तो पा कौन दिखे तो यही वाला। तो मैंने क्या बोला यहाँ पर कि इन द चालकोलिथिक पीरियड में महाराष्ट्र के जो लोग थे वो अपने जो डेड बॉडी थे वो किस घर के फ्लोर पे दफन करते थे। तो किस ओरिएंटेशन के जरिए ये लोग करते थे, तो इसका आंसर क्या होगा? इसका जो आंसर है वो है आपका नॉर्थ नॉर्थ टू साउथ पोजीशन। নর্থ টু সাউথ পজিশন, তাহলে নর্থ থেকে সাউথ, নর্থ সাউথ পজিশনে, ঠিক আছে, নর্থ টু সাউথ পজিশনে এরা এদের যে নিজেদের ডেড বডি গুলো ছিল সেই ডেড বডি গুলোকে ঘরের মেঝেতে কবর দিয়ে দিত বা दफन कर देता। ठीक है, चाइल्डहुलिथिक एज में। तो ये हो गया आपका आज के क्लास का ब्रीफ, थोड़ा सा ब्रीफ डिस्कशन। अब हम लोग इसके बाद हम लोगों को शायद क्वेश्चन आंसर है। ठीक है, इतना इतना तो सब आशा करता हूँ सबको समझ में आ गया। आप देखते हैं थोड़ा सा क्वेश्चन आ गया, ये वाला देखो क्वेश्चन है কি বলছে তাহলে দেখি তোমরা কিভাবে কি आंसर দিচ্ছ। যে অ্যাকর্ডিং টু দ্য এক্সকাভেটেড এভিডেন্স দ্য ডোমেস্টিক অ্যানিমাল, ঠিক আছে, তাহলে ডোমেস্টিক অ্যানিমাল একটু আগেই পড়লাম ডোমেস্টিক অ্যানিমাল বিগান। तो এই যে ডোমেস্টিক অ্যানিমালের যে এভিডেন্স कहां पर मिला? মেসোলিথিক। মেসোলিথিক পিরিয়ড, ভেরি গুড। অ্যান্সার আছে আমরা একটু আগেই দেখলাম যে আমাদের এভিডেন্স কোথায় পেয়েছি, মেসোলিথিক পিরিয়ডে আমরা এর এভিডেন্স পেয়েছি। একটু আগেই আমরা এটা দেখলাম, ডোমেস্টিক অ্যানিমালের এভিডেন্স দেখলাম মেসোলিথিক পিরিয়ডে পেয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এটার উপরেই যে ডোমেস্টিক অ্যানিমালের আমরা এভিডেন্স তো মেসোলিথিক পিরিয়ডে পেলাম, কিন্তু কোন জায়গাটা থেকে, কোন জায়গা থেকে আমরা ডোমেস্টিক অ্যানিমালের এভিডেন্স পেয়েছি? আদমগড়। আচ্ছা আদমগড়, লক্ষ্মী বললে আদমগড়, বাহ ভেরি গুড। বাকিরা বাকিরা কেউ কিছু বলবে না গো, একাই ওই বলবে? और कोई? हाँ बोलो खुशबू। आंसर तो हो ही जाएगा ना। हाँ तो फिर क्या हुआ, तू सब हर कोई बोलेगा तब ना जाकर कंपटीशन बढ़ेगा, कंपटीशन होगा, सही है ना? बहुत बढ़िया। चलो, तो मेसोलिथिक पीरियड में डोमेस्टिक एनिमल मिल गया आदमगढ़ में। ठीक है, एक क्वेश्चन और है शायद, देख लेते हैं। रॉबर्ट ब्रूस फूड, ये जो रॉबर्ट ब्रूस फूड था ये पैलियोलिथिक टूल का आविष्कार किया था इंडिया में, ये कौन था? तो इसके बारे में हम लोग थोड़ा सा देख लेते हैं। ठीक है, रॉबर्ट ब्रूस फूड के बारे में बोला था ना, ब्रूस के बारे में लिखा था क्या कुछ? हाँ सर। লিখেছিলাম না? হ্যাঁ, জন ব্রুস ছিল, ঠিক। তো এই যে রবার্ট ব্রুস ফুড আছে, এই রবার্ট ব্রুস ফুড কি করছে, এ একজন হচ্ছে জিওলজিস্টও আছে, আবার সাথে সাথ এ হচ্ছে আমাদের আর্কিওলজিস্টও, দুটোই এ। ঠিক আছে, একদিকেও জিওলজিস্ট
একদিকেও আর্কিওলজি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বোথ এ এন্ড বি। অ্যান্সার হচ্ছে বোথ এ এন্ড বি। ঠিক আছে, দেখো ইউপি লোয়ার ডিভিশন ক্লার্কে এটা তোমার এসছিল 2015। নেক্সট মনে হয় আরেকটা আছে, দেখি কোশ্চেন। হ্যাঁ, আরেকটা আছে, দেখো কি বলছে। 3 এজ সিস্টেম একটু আগে আমরা দেখলাম। 3 এজ সিস্টেমে দেখি কি বলছে, ডিভাইডেড ইনটু স্টোন, ব্রোঞ্জ এন্ড আয়রন। তার মানে আমরা দেখলাম তিনটে স্টোন এজ, ব্রোঞ্জ এজ এবং আয়রন এজ। এই যে ডিভিশনটা করলো, কালেকশন কোথায় রাখা হলো? কোপেনহেগেন মিউজিয়ামে। তো এই যে টার্মটা 3 এজ সিস্টেম, এই টার্মটা কে দিল? এই স্টোন এজ, ব্রোঞ্জ এজ বা আয়রন এজ এর ডিভিশনটা কে দিয়েছে গো? কিসনে দিয়া? থমসন স্যার। থমসন, ভেরি গুড। থমসন দিয়েছে এর টার্মটা। বাহ, ভেরি গুড। দেখি আর কি আছে কোশ্চেন। আর নেই, এবারে নোটে ঢুকছে। তাহলে আজকে কি আর আর কন্টিনিউ করব নোটটা, না নোটটা নেক্সট দিন কন্টিনিউ করব? না, আর কন্টিনিউ করতে নেক্সট দিন। নেক্সট দিন, ঠিক আছে, আজকে বেশি হয়ে যাবে তাহলে। তাহলে এটা ছিল আমাদের বেসিক জিনিস, ঠিক আছে, এটা ছিল আজকে আমাদের বেসিক জিনিস।